দক্ষিণ ইসরায়েলের প্রচণ্ড গরম দুপুর, ঘড়িতে তখন প্রায় 2টো বাজে। রেমান এয়ারবেসের বিস্তীর্ণ বালুকাময় এলাকার মাঝখানে দাঁড়িয়ে আছে রেমান এয়ারবেস, যা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি। এই সময়টা সাধারণত বেশ শান্ত থাকে। বেশিরভাগ পাইলট তখন বিশ্রামকক্ষে ছিলেন, কেউ হয়তো দুপুরের খাবার শেষ করছিলেন। গরমের কারণে চারপাশে একটা অলস পরিবেশ বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করেই যেন পুরো পরিস্থিতি পাল্টে গেল। একটা তীব্র সাইরেনের শব্দ ভেঙে ফেলল সেই নীরবতা। এই শব্দ শুধু একটা কক্ষে নয়, পুরো এয়ারবেস জুড়েই বেজে উঠল। এটা ছিল এমার্জেন্সি স্ক্র্যাম্বল অ্যালার্ম, যার অর্থ খুবই স্পষ্ট। এখনই, এই মুহূর্তেই যুদ্ধবিমান নিয়ে আকাশে উঠতে হবে, কোনো দেরি করার সুযোগ নেই। প্রশিক্ষিত পাইলটরা জানেন এই ধরনের সংকেত কখন দেওয়া হয়, যখন আকাশ সীমায় কোনো অজানা বিপদ দেখা দেয়, যখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাইলটরা দ্রুত তাদের বিশ্রামকক্ষ থেকে ছুটে বের হতে শুরু করলেন। কারো চোখ মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। তারা জানেন না আকাশে ঠিক কী ঘটছে, কিন্তু জানেন যে সাধারণ কিছু নয়। তবে এখানে একটি বিশাল সমস্যা ছিল। রেস্ট হাউস থেকে মূল রানওয়ে এবং যুদ্ধবিমানগুলো যেখানে রাখা আছে সেই হ্যাঙ্গার পর্যন্ত দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। এত দূরত্ব দৌড়ে যাওয়া সম্ভব নয়, তাই 4 থেকে 5টি সামরিক জিপ দ্রুত এসে থামল এবং পাইলটরা লাফিয়ে উঠে পড়লেন সেগুলোতে। গাড়িগুলো তীব্র গতিতে ছুটতে শুরু করলো রানওয়ের দিকে। পাইলটদের মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয়েছিল আরও আধ ঘন্টা আগে, প্রায় 1000 মাইল দূরে, ইরানের একটি পুরনো বিমান ঘাঁটি থেকে। সেদিন একটি F-4 টমক্যাট যুদ্ধবিমান আকাশে ওড়ানো হয়েছিল। এই বিমানগুলো 70 এবং 80-র দশকের, অনেক পুরনো প্রযুক্তির। তবে পুরনো হলেও এগুলোর কিছু বিশেষত্ব আছে যা আধুনিক অনেক বিমানেও নেই। এগুলো অসাধারণ গতিতে উঠতে পারে এবং দীর্ঘ সময় আকাশে থাকতে পারে জ্বালানি ছাড়াই। যদিও আধুনিক প্রযুক্তি, স্টেলথ ক্ষমতা বা উন্নত রাডার এড়ানোর দক্ষতার দিক থেকে এগুলো অনেক পিছিয়ে, তবুও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এখনও এই বিমান চালাতে পছন্দ করেন। সেদিনের ফ্লাইটটা ছিল নিয়মিত প্রশিক্ষণ মিশনের একটা অংশ। যে পাইলট উড়াচ্ছিলেন তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। বিমানটি ইরানের আকাশ সীমায় নির্ধারিত পথ ধরে স্বাভাবিকভাবেই উড়ছিল। রাডার কন্ট্রোল রুম থেকেও কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। পাইলট ধীরে ধীরে তার নির্ধারিত রুট থেকে সরে যেতে শুরু করলেন। প্রথমে বিচ্যুতিটা খুবই সামান্য ছিল, তাই ইরানের রাডার কন্ট্রোল রুম খুব একটা গুরুত্ব দিল না, কারণ প্রশিক্ষণের সময় কখনো কখনো এরকম সামান্য পথ পরিবর্তন হয়ে থাকে। কিন্তু মিনিট 5 পর পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠল। বিমানটি দক্ষিণ দিকে না গিয়ে উত্তর পশ্চিম দিকে মোড় নিচ্ছিল, আর এই দিকে যেতে থাকলে সে ইরানের সীমানা পেরিয়ে যাবে। তখনই কন্ট্রোল রুম থেকে তাকে জরুরি বার্তা পাঠানো হলো। তাকে সতর্ক করে বলা হলো যে সে ইরানের আকাশ সীমা থেকে বের হয়ে যাচ্ছে এবং অবিলম্বে ফিরে আসতে হবে। পাইলট অত্যন্ত শান্ত গলায় উত্তর দিলেন যে তিনি বিষয়টা ঠিক করছেন এবং একটু সময় দরকার। তার কণ্ঠস্বর ছিল স্বাভাবিক, কোনো উদ্বেগের চিহ্ন ছিল না, কিন্তু বাস্তবে তিনি ফিরছিলেন না, বরং আরও দ্রুত গতিতে সীমানার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুরনো F-4 টমক্যাট বিমানটি তখন অত্যন্ত নিচু উচ্চতায় উঠছিল। এটা একটা কৌশল। নিচু উচ্চতায় উড়লে অনেক সময় রাডারের পক্ষে বিমান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, কারণ পাহাড়, ভবন এবং ভূমির সাথে মিশে যায় সিগন্যাল। ধীরে ধীরে বিমানটি ইরানের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক আকাশ সীমায় ঢুকে গেল এবং তারপর ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে এগিয়ে যেতে লাগল। ইসরায়েলের প্রধান রাডার কন্ট্রোলার রুমে তখন নিয়মিত নজরদারি চলছিল। হঠাৎ একজন অপারেটর একটি অস্পষ্ট সিগন্যাল ধরতে পারলেন। প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ বা ভুল সিগন্যাল, কারণ উত্তর সীমান্তে এমন কোনো এলাকা ছিল না যেখানে শত্রুপক্ষ হঠাৎ করে আসবে। তবে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। রাডারে স্পষ্টভাবে দেখা গেল যে একটি অজানা বিমান অত্যন্ত দ্রুত গতিতে ইসরায়েলের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তখনই জরুরি অ্যালার্ম বাজানো হলো এবং রেমন এয়ারবেজে থাকা পাইলটদের তাৎক্ষণিক যুদ্ধবিমান নিয়ে আকাশে ওঠার নির্দেশ দেওয়া হলো। এদিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল যখন সেই অজানা পাইলট হঠাৎ একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করলেন। লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি সামরিক স্থাপনায়। মুহূর্তের মধ্যেই সেখানে বিস্ফোরণ হলো এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে শুরু করলো। এই আক্রমণের সংবাদ পেয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি সক্রিয় হয়ে উঠল। রেমন এয়ারবেজের রানওয়ে থেকে একের পর এক F-16 এবং F-35 যুদ্ধবিমান আকাশে উঠতে শুরু করলো। কিছু ফাইটার জেট সরাসরি উত্তর সীমান্তের দিকে পাঠানো হলো। পাশাপাশি কয়েকটি ভারী অস্ত্রবাহী বিমানও প্রস্তুত করা হলো। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সেই রহস্যময় পাইলট তার মিশন
সম্পন্ন করে ইতোমধ্যেই ঘুরে যাচ্ছিলেন। তার পরিকল্পনা ছিল অত্যন্ত পরিষ্কার, দ্রুত আক্রমণ করে দ্রুত বেরিয়ে যাওয়া। তিনি জানতেন যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক আকাশসীমায় ফিরে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হলো। তারা পেট্রিয়েট সিরিজের একটি মিসাইল লঞ্চ করল। এই মিসাইল অসাধারণ গতিতে আকাশে উঠে সেই বিমানকে ধাওয়া করতে শুরু করল। অচেনা পাইলট তার র্যাডার সিস্টেমে দেখতে পেলেন যে তার পেছনে একটি মিসাইল আসছে, কিন্তু তিনি মোটেও আতঙ্কিত হলেন না, বরং তিনি তার বিমানের গতি আরও বাড়িয়ে দিলেন। F-14 টমক্যাট দেখতে পুরনো হলেও এটি প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে উঠতে পারে, যা শব্দের গতির প্রায় দ্বিগুণ। বিমানটি সুপারসনিক স্পিডে এগিয়ে যেতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই তিনি আন্তর্জাতিক আকাশসীমার কাছে পৌঁছে গেলেন এবং তারপরেই মিসাইল ধাওয়া বন্ধ করে দিল, কারণ আন্তর্জাতিক আকাশসীমায় মিসাইল নিক্ষেপ করা যায় না, তাতে আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়। এই পুরো ঘটনাটি ঘটে গেল মাত্র ৪৫ মিনিটের মধ্যে। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো আকাশে পৌঁছানোর আগেই সেই পাইলট নিরাপদে বের হয়ে গেলেন। পরবর্তীতে এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে নানা ধরনের বিশ্লেষণ এবং তত্ত্ব। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন যে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হয়তো ইসরায়েল তাদের কিছু উন্নত র্যাডার সিস্টেম হারিয়েছে অথবা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত আমেরিকার দেওয়া কিছু অত্যাধুনিক র্যাডার সিস্টেম যা ইসরায়েলে ব্যবহার করত, সেগুলো হয়তো এই মুহূর্তে পুরোপুরি কার্যকর নয়। এই কারণেই হয়তো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই মুহূর্তে একটু দুর্বল ছিল এবং সেই সুযোগটাই কাজে লাগানো হয়েছে। তবে সবচেয়ে বড় রহস্য রয়ে গেছে সেই পাইলটের পরিচয় নিয়ে। ইসরায়েল এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না যে সেই পাইলট আসলে কোন দেশের ছিলেন এবং তার আসল উদ্দেশ্য কী ছিল। যদিও বিমানটি ইরান থেকে উড়েছিল, কিন্তু এটা নিশ্চিত করা যাচ্ছে না যে এটি ইরানের সরকারের মিশন ছিল নাকি অন্য কোনো গোষ্ঠীর পরিকল্পিত আক্রমণ। এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এবং সবাই এখন অপেক্ষায় আছে পরবর্তী ঘটনার জন্য।